বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল কোর্সের যে বিষয়টি নিয়ে পড়ব সেটা হলো থার্মোডাইনামিক প্রসেস অফ পারফেক্ট গ্যাস, অর্থাৎ থার্মোডাইনামিক প্রসেস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা হলো টোটালটা হলো থার্মোডাইনামিক প্রসেস। এগুলো আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোর বলা চলে, কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে থার্মাল ইঞ্জিনিয়ারিং বা থার্মোডাইনামিক্সের একটা বড় ধরনের সম্পর্ক আছে, যা আমরা পরবর্তীতে দেখতে পাবো। তো কিছু বেসিক বিষয় আমাদের একটু ক্লিয়ার থাকা দরকার আমাদের মূল আলোচনা শুরু করার আগে। এখানে দেখতে পারতেছো আমি যে বইটার হেল্প নিতেছি সেটা হলো আর.এস. খুরমি, এ টেক্সট বুক অফ থার্মাল ইঞ্জিনিয়ারিং। এছাড়াও তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে শাহজাহান তপনের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বইটার হেল্পও নিতে পারো। তো প্রথমেই আমরা আসি থার্মোডাইনামিক প্রসেস জিনিসটা কি। থার্মোডাইনামিক প্রসেসটা হলো, এটা যদি আলোচনা করি তাহলে বলতে হয় সেটা হলো, যদি কোনো সিস্টেম একটা ইকুইলিব্রিয়াম অবস্থা থেকে অন্য ইকুইলিব্রিয়াম অবস্থায় স্থানান্তরিত হয়, এই স্থানান্তরণের সময়ে যে পর্যায়ক্রমিক স্টেট অতিক্রম করে সে এক ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে অন্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন এ আসে, সেই পথটাকেই বলা হয়, সেই প্রসেসটাকেই বলা হয় থার্মোডাইনামিক প্রসেস। অর্থাৎ যে নির্দিষ্ট সাকসেসিভ স্টেটে ফলো করে সে এক কন্ডিশন থেকে অন্য কন্ডিশন আসে, এই টোটাল পাথটাকে বলা হয় থার্মোডাইনামিক প্রসেস। এখন এই থার্মোডাইনামিক প্রসেসটাকে আমরা যদি ক্লাসিফাই করি তাহলে দেখতে পাই আমরা ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক প্রসেসে এটাকে দুই ধরনের ক্লাসিফিকেশন আছে। একটা হলো নন ফ্লো প্রসেস এবং আরেকটা হলো ফ্লো প্রসেস। একটা নন ফ্লো এবং একটা হলো ফ্লো প্রসেস। এখন নন ফ্লো প্রসেস কি? নন ফ্লো প্রসেস হলো দি প্রসেস অকারিং in closed system which do not permit the transfer of mass across their boundaries are known as non-flow process। অর্থাৎ নন ফ্লো প্রসেসটা হলো এমন একটা প্রসেস যেটা ক্লোজ সিস্টেমের ভিতরে হয় এবং এই প্রসেসে ক্লোজ সিস্টেম থেকে কোনো মাস বা ভর অন্য কোনো সিস্টেমে ট্রান্সফার হতে পারে না। শুধু এনার্জি ট্রান্সফার হতে পারবে কিন্তু মাস ট্রান্সফার হতে পারবে না। সেই প্রসেসটাকে বলা হয় নন ফ্লো প্রসেস। আর ফ্লো প্রসেসটা কি? ফ্লো প্রসেসটা হলো এর বিপরীতটা, অর্থাৎ যেখানে আমাদের মাস ট্রান্সফার হতে পারে সেই প্রসেসটা হলো ফ্লো প্রসেস। বইয়ের ভিতরে দেখবা এখানে নন ফ্লো প্রসেস এবং ফ্লো প্রসেস দুটারই সংজ্ঞা খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। দি প্রসেস অকারিং ইন ওপেন সিস্টেম। আরেকটা বিষয় হলো নন ফ্লো প্রসেসটা হয় ক্লোজ সিস্টেমে এবং ফ্লো প্রসেসটা হয় ওপেন সিস্টেমে। কারণ কি? ওপেন সিস্টেমে মাস ট্রান্সফার হতে পারে। অর্থাৎ দি প্রসেস অকারিং ইন ওপেন সিস্টেম হুইচ পারমিট দি ট্রান্সফার অফ মাস টু অ্যান্ড ফ্রম দ্য সিস্টেম আর নোন অ্যাজ ফ্লো প্রসেস। অর্থাৎ ফ্লো প্রসেসে আমাদের মাসটা কি ট্রান্সফার হতে পারে। ঠিক আছে, এই দুইটা হলো পার্থক্য। এখন এই থার্মোডাইনামিক প্রসেসে আমাদের বেশ কিছু বিষয় আমাদের সম্পর্কে ধারণা রাখতে হবে। সেটা হলো, এক নাম্বার হলো এই প্রসেসের মধ্যে রিভার্সিবল নন ফ্লো প্রসেস। এই রিভার্সিবল নন ফ্লো প্রসেস কি? এই রিভার্সিবল নন ফ্লো প্রসেস আমাদের এখানে 5 ধরনের রিভার্সিবল নন ফ্লো প্রসেস আছে। একটা হলো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস অর আইসোকোরিক প্রসেস বা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। 2 নাম্বার হলো কনস্ট্যান্ট প্রেসার প্রসেস অর আইসোবারিক প্রসেস। 3 নাম্বার হলো হাইপারবোলিক প্রসেস। 4 নাম্বার হলো কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস অর আইসোথার্মাল প্রসেস। 5 নাম্বার হলো এডিয়াবেটিক প্রসেস অর আইসেন্ট্রপিক প্রসেস এবং 6 নাম্বার হলো পলিট্রপিক প্রসেস। আমাদের মোটামুটি 1 থেকে 5 পর্যন্ত এই 5টা প্রসেসই একটি ইম্পর্টেন্ট। এর মধ্যে 1, A, B এবং D, E এই 4টা প্রসেসই আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এই প্রসেসগুলো সম্পর্কে একটু জানি। এর মধ্যে প্রথম যে প্রসেসটা হলো সেটা হলো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস অর
আইসোকোরিক প্রসেস। কনস্ট্যান্ট ভলিউম প্রসেসটা কি? কনস্ট্যান্ট ভলিউম প্রসেসটা হলো যদি কোনো সিস্টেমের ভলিউম কনস্ট্যান্ট থাকে কিন্তু টেম্পারেচার, প্রেসার এগুলো ইনক্রিজ হয়, তাহলে সেই সিস্টেমটা হলো একটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস অর আইসোকোরিক প্রসেস। আবার বলি, হোয়েন এ গ্যাস ইজ হিটেড এট এ কনস্ট্যান্ট ভলিউম, যখন কোনো গ্যাসকে কনস্ট্যান্ট ভলিউমে হিট করা হয়, ইজ টেম্পারেচার অ্যান্ড প্রেসার উইল ইনক্রিজ, এর টেম্পারেচার এবং প্রেসার বাড়ে। সিন্স দেয়ার ইজ নো চেঞ্জ ইন ইটস ভলিউম, যেহেতু এর ভলিউম বা আয়তনে কোনো পরিবর্তন হয় না, সেহেতু এই গ্যাসের মধ্যে কোনো ধরনের ওয়ার্ক ডান হয় না। ওয়ার্ক ডানের সাথে কি আয়তনের সম্পর্ক, যদি আয়তন না বাড়ে তাহলে এর ওয়ার্ক ডান হয় না, আমরা এটা জানি, তাই না? তাহলে all the heat supplied to the gas is stored within the gas in the form of internal energy, যেহেতু এর ভিতরে কোনো ধরনের ওয়ার্ক ডান হয় না, তাহলে যে এক্সটার্নাল হিট আমরা সাপ্লাই দিতেছি সেই প্রসেসে, সেই টোটাল হিটটাই ইন্টারনাল এনার্জি হিসাবে স্টোর হয়ে থাকে, তাই না? ইট মে বি নোটেড দ্যাট দিস প্রসেস ইজ গভর্নড বাই গে-লুকাস ল। এই প্রসেসটাকে আমরা গে-লুকাস ল দিয়ে আমরা বর্ণনা করতে পারি। আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে আমাদের আলোচনা করা আছে আইসোকোরিক প্রসেস সম্পর্কে। এখানে দেখো, এটা একটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, ঠিক আছে? এখানে 1 নাম্বার স্টেট থেকে 2 নাম্বার স্টেটে যখন কন্ডিশন, ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে 2 নাম্বারে যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যাচ্ছে, তখন ভলিউমটা দেখো কনস্ট্যান্ট, ভলিউমটা কনস্ট্যান্ট, কিন্তু প্রেসারে পরিবর্তন হচ্ছে। প্রেসার P2 থেকে P1, তাই না? প্রেসারের পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের ভলিউমের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। আবার দেখো, এখানে দেখো টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে, প্রেসারেরও পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তো এটাকে দেখো, বইয়ের ভিতরে তোমাদের একটা ইকুয়েশন দিয়ে আমরা গ্যাসের, যে নর্মাল গ্যাসের, যে জেনারেল গ্যাসের যে ইকুয়েশন আছে, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এখানে আমাদের কনস্ট্যান্ট ভলিউমের জন্য V1 ইকুয়াল টু V2 রেখে আমরা পাই P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2 বাই V বাই T, ঠিক আছে? এটা হলো গে-লুসাক ল। এটা আমরা তোমরা দেখবা আগের অধ্যায়ে আলোচনা করা আছে বিভিন্ন ধরনের গ্যাসের লগুলা, বয়েলস ল, চার্লস ল, গে-লুসাক ল, এগুলোতে দেখে নিবা। এটা একটা গে-লুসাক ল, ঠিক আছে? অর্থাৎ এটা হলো আমাদের কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এটাকে আমরা ডিফাইন করতে পারি গে-লুসাক ল দিয়ে, ঠিক আছে? এরপরে আমাদের দ্বিতীয় 2 নাম্বার বিষয় হলো কনস্ট্যান্ট প্রেসার প্রসেস অর আইসোব্যারিক প্রসেস। আমরা নাম থেকে বুঝতে পারতেছি এই সিস্টেমে প্রেসারটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো। সুতরাং উই হ্যাভ অলরেডি ডিসকাস দ্যাট হোয়েন এ গ্যাস ইজ হিটেড, যখন কোনো গ্যাসকে হিট করা হয় এট এ কনস্ট্যান্ট প্রেসার, একটা স্থির প্রেসারে, কনস্ট্যান্ট প্রেসারে, ইটস টেম্পারেচার অ্যান্ড ভলিউম উইল ইনক্রিজ, এর টেম্পারেচার এবং ভলিউম বাইরে যায়। কিন্তু প্রেসারটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হয়, হিট করা হলে এর টেম্পারেচার এবং ভলিউম, আয়তন বাড়ে। সিন্স দেয়ার ইজ এ চেঞ্জ ইন ইটস ভলিউম, যেহেতু এর ভলিউমের পরিবর্তন হইতেছে, সুতরাং দেয়ারফর দ্য হিট সাপ্লাই টু দ্য গ্যাস ইজ ইউটিলাইজ টু ইনক্রিজ দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস অ্যান্ড ফর ডুইং সাম এক্সটার্নাল ওয়ার্ক। এই কারণে যেহেতু বাইরে থেকে আমরা হিট সাপ্লাই দিতেছি, এই হিট সাপ্লাই দেওয়ার কারণে এই হিটটা কি হইতেছে, এর ভিতরে এর ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতেছে এবং ওয়ার্ক ডানও করতেছে, কারণ যেহেতু ভলিউম বাড়তেছে। ইন্টারনাল এনার্জি বাড়তেছে কেন? কারণ টেম্পারেচার বাড়তেছে। টেম্পারেচার বাড়লে এর ইন্টারনাল এনার্জি বাড়ে এবং ভলিউম বাড়লে কি হয়, ওয়ার্ক ডান হয় বা কাজ সম্পাদিত হয়। যেহেতু টেম্পারেচার এবং ভলিউম দুইটাই বাড়তেছে, যে কারণে এখানে ইন্টারনাল এনার্জিও বাড়তেছে, আমাদের ওয়ার্ক ডানা হইতেছে। ইট মে বি নোটেড দ্যাট দিস প্রসেস ইজ গভর্ন বাই চার্লস ল। এই প্রসেসটাকে চার্লস ল দিয়ে ডিফাইন করা যায়। কিভাবে চার্লস ল দিয়ে ডিফাইন করা যায়, আমরা এখানে এক্সাম্পল থেকে দেখতে পারবো। আমরা গ্যাসের ফর্মুলা থেকে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 পাই। এখান থেকে আমরা যদি প্রেসারটাকে কনস্ট্যান্ট ধরি তাহলে পাই V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হলো একটা চার্লস ল। আগের অধ্যায়ে চার্লস ল আছে, তোমরা চার্লস ল ফর্মুলা থেকে দেখে নিতে পারো, এটা একটা চার্লস ল। সুতরাং এটাকে চার্লস ল দিয়েই আমাদের ডিফাইন করা যায় কনস্ট্যান্ট প্রেসার প্রসেস বা আইসোবেরিক প্রসেসকে। এখন আমরা 3 নম্বরে আমরা আলোচনা করতে যাচ্ছি হাইপারবোলিক প্রসেস। হাইপারবোলিক প্রসেস কি? এটা একটা সহজ বিষয়। হাইপারবোলিক প্রসেসটা হলো এ প্রসেস ইন হুইচ দ্য গ্যাস ইজ হিটেড অর expanded in such a way that the product of its pressure and volume remain constant is called a hyperbolic process. অর্থাৎ এটা হলো এমন একটা প্রসেস যে প্রসেসে যদি আমরা হিট দেই বা এক্সপান্ড করি কোনো গ্যাসকে, তাহলে এর
প্রেসার এবং ভলিউমের গুণফল অবশ্যই সবসময় কনস্ট্যান্টই থাকবে, অর্থাৎ এই প্রসেসের 1 নাম্বার স্টেট থেকে 2 নাম্বার স্টেটে আসার পথে সবসময় প্রেসার এবং ভলিউমের গুণফল অলওয়েজ কনস্ট্যান্ট বা পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। এই প্রসেসটাকে বলা হয় হাইপারবোলিক প্রসেস। 4 নাম্বারে আমরা আলোচনা করব, এটাও একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস বা আইসোথার্মাল প্রসেস। কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস বা আইসোথার্মাল প্রসেস, এটা অর্থ কি? আমরা নাম থেকে বুঝতেছি এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। আর আগে আমরা বলছি টেম্পারেচারের সাথে কি ইন্টারনাল টেম্পারেচারের সাথে কি আমাদের ইন্টারনাল এনার্জির সম্পর্ক আছে, আর ভলিউমের সাথে সম্পর্ক হলো ওয়ার্ক ডানের। যেহেতু এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, সুতরাং এখানে ইন্টারনাল এনার্জির কোনো পরিবর্তন হবে না, কিন্তু ভলিউমের পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের ওয়ার্ক ডান হবে। আবার আমরা বলি এ প্রসেস, যে কোনো প্রসেস ইন হুইচ দ্য টেম্পারেচার অফ দি ওয়ার্কিং সাবস্টেন্স রিমেইন কনস্ট্যান্ট, যেখানে কোনো একটা ওয়ার্কিং সাবস্টেন্সের টেম্পারেচার সবসময় কনস্ট্যান্ট থাকে ডিউরিং ইটস এক্সপানশন অ্যান্ড কম্প্রেশন। এর এক্সপানশন এবং কম্প্রেশন পিরিয়ডে যদি আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, তখন বলতে পারি ইট ইজ কল্ড কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস অর আইসোথার্মাল প্রসেস। তখন এটাকে বলা হয় কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস অর আইসোথার্মাল প্রসেস। This will happen, এটা হবে কখন? When the working substance remain in a perfect thermal contact with the surroundings. এটা তখনই ঘটে যখন আমাদের ওয়ার্কিং সাবস্টেন্স, অর্থাৎ যেখানে এই ওয়ার্কটা হইতেছে সেটা এমন একটা কন্ডিশনে থাকে যেখানে আমাদের সহজেই হিট আসতেও পারে এবং যাইতেও পারে, অর্থাৎ সো দ্যাট দ্য হিট sucked in or squeezed out is compensated exactly for the work done by the gas or on the gas respectively. তাহলে সুতরাং আমরা কি বলতেছি, ইট ইজ দাস অবভিয়াস দ্যাট ইন অ্যান আইসোথার্মাল প্রসেস, সুতরাং আইসোথার্মাল প্রসেসের মধ্যে 1 নাম্বার কি থাকে, দেয়ার ইজ নো চেঞ্জ ইন টেম্পারেচার, সেখানে টেম্পারেচারে কোনো ধরনের পরিবর্তন হয় না। কিছু আগে আমরা আলোচনা করলাম দেয়ার ইজ নো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এর কোনো ইন্টারনাল এনার্জির কোনো ধরনের পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? কারণ টেম্পারেচারের পরিবর্তন হবে না। টেম্পারেচারের পরিবর্তন না হলে ইন্টারনাল এনার্জির কোনো পরিবর্তন হয় না। এবং দেয়ার ইজ নো চেঞ্জ ইন এনথালপি, ঠিক আছে, এনট্রপি হবে সম্ভবত। যেহেতু টেম্পারেচারে ইন্টারনাল এনার্জি পরিবর্তন না হলেও আমাদের এনট্রপিরও কোনো ধরনের পরিবর্তন হয় না, সেহেতু আমাদের এখানে এটা এনট্রপি পরিবর্তন হবে না, ঠিক আছে। সুতরাং এখান থেকে আমরা গ্যাস ল থেকে আমরা একটা ইকুয়েশন পাই, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এখানে টি কনস্ট্যান্ট থাকলে পাই P1 V1 ইকুয়াল টু P2 V2, সুতরাং PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। এই PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা হলো বয়েলস ল। আমরা বয়েলস ল যদি পড়ি তাহলে দেখো বয়েলস ল ইকুয়াল টু PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। সুতরাং আইসোথার্মাল প্রসেসটাকে আমরা বয়েলস ল দিয়ে ডিফাইন করতে পারি, ঠিক আছে। এই হলো আমাদের মোটামুটি এগুলি হলো আমাদের মোটামুটি রিভার্সিবল নন ফ্লো প্রসেস। এগুলো সম্পর্কে আমরা মোটামুটি ধারণা নিলাম। পরবর্তীতে এগুলো আমাদের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের বিষয় পড়ার ক্ষেত্রে, যেমন আমরা যখন পড়বো ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন এবং দেয়ার সাইকেল, এগুলো যখন পড়বো এসআই ইঞ্জিন, বিভিন্ন ধরনের ইঞ্জিন সম্পর্কে যখন পড়বো, তখন আমাদের এই প্রসেসগুলো সম্পর্কে ধারণা থাকলে আমাদেরগুলো বুঝতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। আমরা আলোচনা করব এডিয়াবেটিক প্রসেস বা আইসেন্ট্রপিক প্রসেস নিয়ে। এডিয়াবেটিক প্রসেসটা কি? যখন কোনো একটা প্রসেসের ভিতরে বাইরে থেকে কোনো ধরনের হিট সাপ্লাই না দেই এবং কোনো ধরনের হিটকে আমরা যদি অপসারণ না করি, এমন একটা প্রসেসকে আমাদের এডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলা হয়। এ প্রসেস ইন হুইচ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স নাইদার রিসিভ নর গিভ out heat to its surroundings during its expansion and compression is called an adiabatic process। অর্থাৎ বাইরে থেকে যদি কোনো ধরনের হিট সাপ্লাই না দেই বা কোনো ধরনের হিটকে আমরা অপসারণ না করি এর এক্সপানশন এবং কম্প্রেশন টাইমে, তখন সেই প্রসেসটাকে বলা হয় এডিয়াবেটিক প্রসেস, ঠিক আছে। একটা এডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা যে কয়টা বিষয় খেয়াল করি, সেটা হলো নো হিট লিভস অর এন্টার দ্য গ্যাস, গ্যাসের ভিতরে কোনো হিট প্রবেশও করবেন, ত্যাগও করবে না, প্রবেশও করবে না। তা কি, দি টেম্পারেচার অফ দি গ্যাস চেঞ্জেস, গ্যাসের টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। যেহেতু টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে, টেম্পারেচার চেঞ্জ হওয়ার সাথে সাথে কি এর ইন্টারনাল এনার্জিও পরিবর্তন হবে। সুতরাং অ্যাজ দ্য ওয়ার্ক ইজ ডান
এটা কস্ট অফ ইন্টারনাল এনার্জি, তাহলে এর ইন্টারনাল এনার্জিও পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি দি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান, এই ইন্টারনাল এনার্জির এই চেঞ্জটাই ওয়ার্ক ডানের সমান, কারণ বাইরে থেকে কোনো ধরনের তাপ আমরা সাপ্লাই দিতেছি না, সুতরাং এই টোটাল ইন্টারনাল এনার্জিটাই আমাদের ওয়ার্ক ডানে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, কারণ যে পরিমাণ ভলিউম বাড়বে বা কমবে এই টোটালটাই কোন থেকে কি থেকে এনার্জি নেবে, ইন্টারনাল এনার্জি থেকেই সে সেই এনার্জি নিয়ে ভলিউমটা বাড়াবে বা কমাবে। ঠিক আছে, এই কারণে আমাদের ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান হয়ে যাবে এই সিস্টেমে। অর্থাৎ আমরা পাইলাম এডিয়াবেটিক প্রসেসে কি পাইলাম, বাইরে থেকে কোনো ধরনের হিট সাপ্লাই দিব না বা রিমুভও হবে না, আমাদের এখানে টেম্পারেচারের পরিবর্তনটা আমাদের ইন্টারনাল এনার্জির পরিবর্তন ঘটাবে এবং এই ইন্টারনাল এনার্জির পরিবর্তনটা হবে আমাদের ওয়ার্ক ডানের সমান। ঠিক আছে, এই হলো আমাদের এডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, এখানে বেশ একটা বড় আকারে একটা ম্যাথমেটিক্যাল এটা সলিউশন দেওয়া আছে। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ প্লাস ডেল ইউ। এখানে ডেল কিউর মান যেহেতু 0, সুতরাং ডেল ডাব্লিউ প্লাস ডেল ইউ, এগুলো তোমরা একটু দেখে নিও। এখান থেকে বিভিন্ন ফর্মুলা ইউজ করে আমাদের ডেল টি এর ফর্মুলা বের করছে। ঠিক আছে, দেখে নিও। আচ্ছা, এগুলো সম্পর্কে আমি আর ডিটেলস আলোচনা করলাম না, কারণ এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে আছে। এগুলো হলো বেসিক, এগুলো দিয়ে আমাদের সেগুলোকে আলোচনা করতে হবে। ওকে, ধন্যবাদ।